আর এই তো দুপুরে খাওয়া দাওয়ার পর একদম রান্নাঘর তো পুরো পরিষ্কার আমি রাজানো করে রাখি। আর এখানে দেখো সব বাসন টাসনও মাজা হয়ে গেছে। আর এই কাপড়টা ভীষণ ভালো, জানো তো, মাইক্রোফাইবার। এটা আমি মল থেকে নিয়েছিলাম, মানে অনলাইনে নিয়েছিলাম। ভীষণ ভালো, পুরো জলটা না অ্যাবজর্ব করে যায়, জানো তো, একটুও জল আসে না। দেখো দেখেছো, পুরো শুকনো। তো এটার মধ্যে করে আমি সব বাসনগুলো রাখি। আর হাঁড়িটাকে এখানটা রেখে দিই, এটা যদি বড় জিনিস, হাঁড়িটাকে এখানটা রেখে দিই। বিকেলবেলা সব বাসনগুলোকে টাওয়াল ড্রাই করে তারপরে ধুইব। তো চলো এবার একটু রেস্ট নিই। গুড আফটারনুন। আচ্ছা, এখন গুড আফটারনুন বলবো, কারণ হচ্ছে 12টা বেজে গেছে আর এখনো ইভিনিং হয়নি, ওই জন্য গুড আফটারনুনই বলছি। তো যাই হোক, আর জাস্ট নাও খাওয়া কমপ্লিট করলাম। তোমরা শর্ট ভিডিওতে দেখেছো আজকে আমি কি রান্না করেছি, ওই জন্য আজকে আর কিছু দেখাইনি, সকাল থেকে কিছু শ্যুট করিনি, কারণ বৃহস্পতিবার ছিল, প্রচুর কাজ ছিল। তো এখন খাওয়াটা একটু চাপের হয়ে গেছে বলে এখন আমি একটুখানি গরম জল খাবো। আর গরম জলের সাথে আমি যেটা তৈরি করে রাখি তারা তোমাদের দেখাই। আমি জলটা ঢালি আগে। আর এই যে আমার হোমমেড যে মশলাটা থাকে গ্যাস অম্বলের জন্য, সেটা খাবো। মানে ওই পেট ফেট ফাঁপলে হয় না, যে একটুখানি বেশি খাওয়া দাওয়া হয়ে গেলে পেট ফেট যখন ফাঁপে বা একটু গ্যাস অম্বল ব্লোটিং হয়, তখন এটা আমি 1 চামচ করে খেয়ে নিই। ওখানে হেভি খাই, বিশেষ করে চিকেনটা আমার একদমই ডাইজেস্ট হয় না, তো ওই জন্য। অনেকটা লেট হয়ে গেছে, বুঝলেন, এটা ভুলে এখন আমি সিপ করে করে খাবো। আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে শর্মিষ্ঠা, এটা আমি আমার বাচ্চার বয়স 8 বছর না 9 বছর, তো শর্মিষ্ঠা আমি খাওয়াতে পারবো? আমি বলবো এইসব খাওয়ানোর দরকার নেই, ওইটুকু বাচ্চাদের। তবে এটা তো হোমমেড, এটা তো তেমন কিছু না যে দোকান থেকে কিনে আনা জিনিস না, এটা তো মানে বাড়ির তৈরি জিনিস। তুমি অল্প একটু গরম জলে অল্প একটু গুলে খাওয়াতেই পারো, কোনো অসুবিধা কিছু হয় না। আমার মেয়েকেও আমি দিই। তো চলো আগে আমি এটা খেয়ে নিই, ঠিক আছে? এখন আমার হাজব্যান্ডের কাজের প্রচণ্ড প্রেশার পড়েছে, জানো তো, এখনও ঠিকঠাকভাবে রেস্টই পায় না। মানে খেয়ে দিয়ে 15-20 মিনিট কোনো রকম একটু বসলো, জাস্ট ভাতটাকে একটু পেটের দিকে নামালো, তারপরে আবার ড্রেস আপ করে বেরিয়ে যায়। আবার সেই আস্তে আস্তে ওর 11টা বাজবে, আবার খাবে দাবে শুয়ে পড়বে। এই হচ্ছে আমাদের ডেলি রুটিন। তার মধ্যেও 15-20 মিনিট, সারাদিনের 15-20 মিনিট যেটুকু সময় পাই, সেই টাইমটুকুই আমরা দুজনে মিলে গল্পগুজব করি, সারাদিনের আলাপ আলোচনা এইটুকুই সব সেরে নিই, কারণ আবার সেই আমাদের সাথে দেখা হবে রাতের বেলা। কি ওষুধ? ভিটামিন ডি এখন খাবো? রাতের বেলা না? রাতে না, দিনের বেলা খাবি। কালকে খেয়েছিলিস না? কাল খাইনি। আজকে একটু শুরু করবি। ফ্রিজের পকেটে রেখে দাও, সাইডের পকেটে রেখেছি। তো এদিকে হাজব্যান্ড দুগা করলো, মা একটু শুয়ে রয়েছে দুপুরবেলা, আর মেয়ের মতন প্রজেক্ট করছে, স্কুলের প্রজেক্ট করছে। তো আমি এখন কি করব, একটু নিরিবিলি ভাবলাম নিজের মতন করে সময় কাটাই, নিজের মতন করে একটু ভাবনা চিন্তা করি। আসলে কি জানো তো, সারাদিনে সকাল বিকেল রাত দুপুর যে কোনো সময় 15টা মিনিট নিজের মতন করে কাটানো খুব দরকার। নিজেকে নিয়ে ভাবা ভীষণ দরকার। আর যখন নিজে একা বসে থাকবে, তখন মোবাইলটাকে ত্রিসীমানায় রাখবে না। কেন জানো, মোবাইলটা যদি তোমার সামনে থাকে না, তুমি তোমার নিজের সম্বন্ধে কিচ্ছু ভাবতে পারবে না, তোমার মাথায় কিছু আসবেই না, কোনো ক্রিয়েটিভিটি চিন্তাও তুমি করতে পারবে না। কারণ আমরা যখন মোবাইলটা স্ক্রল করি, তখন আমরা অন্যের জীবন দেখি, অন্যের জীবনযাত্রা দেখি, সে কীভাবে তার লাইফস্টাইল কাটাচ্ছে, সে কত সুন্দরভাবে লাইফস্টাইল বিলং করছে, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, আর আমি কিছুই করতে পারি না। এই সব দেখি আর হতাশাগ্রস্ত হয়ে পড়ি। একটা জিনিস সব সময় মনে রাখবে, যারা যাদের লাইফস্টাইল দেখায়, তারা সব সময় তাদের এক্সপেন্সিভ জিনিসগুলো শো আপ করতে বেশি পছন্দ করে। আর এই এক্সপেন্সিভ জিনিসপত্র লাইফস্টাইল দেখেই কিন্তু আমরা ভাবি বোধহয় আমাদেরই কিছু নেই, আর সবার কাছে সব কিছু আছে। আমি কখনোই বলবো না যে তোমরা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো বা মোবাইল দেখো না, কখনো বলবো না। আমি নিজেই দেখি অফ টাইমে, কিন্তু একটা কথা কি জানো তো, আমি কি দেখি, আমি আমার থেকে উঁচু কোনো জিনিস দেখি না। মানে ধরাছড়ার বাইরে গিয়ে আমি কোনো এক্সপেন্সিভ জিনিস বা জীবনযাত্রা আমি দেখি না। আমার মতন যাদের জীবনযাত্রা, আমার মতন যারা ডেলি ব্লগ করে, যাদের ডেলি লাইফস্টাইল, আমি তাদের ভিডিও দেখতে ভীষণ পছন্দ করি। ইভেন আমি তাদের থেকে অনেক কিছু ডেলি শিখি,
তারা তাদের ডেলি লাইফস্টাইলে কী কী ইনক্লুড করছে সেইগুলো আমি দেখার চেষ্টা করি, ইভেন শেখারও চেষ্টা করি। আচ্ছা দেখো, আমি কিন্তু বলতেই ভুলে গেছি, এখন কিন্তু তোমরা ইভিনিংয়ের ব্লগ দেখছো। এখন ঘড়িতে বাজে ওই 5:15-20 মতন। একটুখানি দুপুরবেলা আমি শরীরটাকে জাস্ট বিছানায় এদিক থেকে ওদিক করি, মানে আমি কোনো দিনও দুপুরবেলা ঘুমাই না, জানো তো। দুপুরে যদি আমি একটু ঘুমিয়ে পড়ি, ধরো 15টা মিনিট যদি আমি ঘুমিয়ে পড়ি না, আমি সারা রাত জেগে বসে থাকবো, আমার ঘুমই আসবে না। ওই ভয়ের চোটে আমি ওই দুপুরবেলাটা শুয়ে শুয়ে একটু মোবাইল স্ক্রল করে নিই। তো যাই হোক, তারপর ঘুম থেকে উঠে গেছি, দেখলে তো যে বাসন টাসনগুলোকে সেগুলোকে সব তুললাম, রান্নাঘরটাকে একটু ভালো করে অর্গানাইজ করে রাখলাম। আর এই দেখো, এই যে কাচের কন্টেনারগুলো বললাম না আগের কিছুদিন আগে কিনে রেখেছিলাম, সেটা তো ইউজই করা হয়নি। আর হাজব্যান্ড সকালবেলা মটর এনেছিল, দেখো এই মটরটাকে এর মধ্যে ফিল করে রাখলাম। কি ভালো লাগছে না দেখতে, এরকম ছোটো ছোটো কাচের কন্টেনার যে আমার কি ভালো লাগে আর কি যে কাজে আসে। যখন অল্প অল্প কোনো জিনিস আনা হয় তখন এই কন্টেনারগুলো রাখলে বেশ ভালো হয়, নাহলে ওই বড় বড় 500-1 কেজির কন্টেনারে যদি এইটুকু জিনিস রাখা হয় না, দেখতে খুব অড লাগে। ওই জন্য আমার এরকম 3-4টে ছোটো ছোটো কন্টেনার আমি কিনে রেখে দিই, অল্প অল্প জিনিস ধরে রাখি, বেশ দেখতেও ভালো লাগে। কাজ করতে করতে আমার এক দিদির কমেন্ট খুব মনে পড়ে গেল, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো সুকল্পা দি আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, আমি এক এক সময় ভাবি যে তোমার সাথে আমার আগে দেখা হলো না কেন, দেখা হলে আরও বেশি আমি উপকৃত হতাম। তোমার মতন বয়সে অনেকেই এইভাবে ভাবতে পারে না, বড্ড ভালো লাগে বোন তোমায়। বিশ্বাস করো, আমি কমেন্টটা পড়ে তোমায় কি বলবো দিদি আমি নিজেও জানি না। আমি আমার নিজের জীবন দিয়ে যা যা পজিটিভ চিন্তা ভাবনা করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, আর সব সময় এটাই ভেবে শেয়ার করি যদি কোনো বন্ধুর একটু উপকারে আসে। আমি তো কাছে গিয়ে কারোর ভালো করতে পারি না, যদি দূর থেকে কারোর উপকারে আসতে পারি, কারোর মনে আনন্দ দিতে পারি, আর তোমরা যখন এই রকম ভালো ভালো কমেন্ট করো না, বিশ্বাস করো তখন ভাবি যে না, আমি হয়তো সার্থক হলাম। ঠিক আছে, এই হচ্ছে আমার ছাদ বাগানের অবস্থা এখন। এই দেখো কত পায়রা, দেখো এই দেখো, দেখেছি দেখো কত পায়রা। আমার কাঠচাপা ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে। এই হচ্ছে আমার ছাদ বাগান। বর্ষার সময় না ছাদ বাগানের অবস্থা খুব খারাপ থাকে গো, ছাদটা পুরো স্লিপারি হয়ে যায়, পিচ্ছিল হয়ে যায়, আর ততটা ফুলও হয় না। এই হচ্ছে এই গাছটাতে প্রচুর ফুল হয়েছে। এই যে হ্যাঁ করবিটা, এটা সাদা করবি, দেখেছো কত ফুল এসেছে সাদা করবিতে। একদম বেশি বয়স না গো, কয়েক মাস হয়েছে আমি গাছটাকে নিয়েছি, তাতেই দেখো পুরো ছাকা হয়ে ফুল ফুটেছে। আর এই হচ্ছে আমার নীলকণ্ঠ গাছ, ঠিক আছে, অপরাজিতা গাছ। এই দেখো অপরাজিতা গাছে একটা কুড়ি এসছে, এই যে এই দেখো কুড়ি এসছে, আরও অনেক ভেতরে ভেতরে কুড়ি আছে। তো আমাকে তো আমার এক বন্ধু কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল, সময় বোধহয় কমেন্ট করেছিলে যে শর্মিষ্ঠা, আমার অপরাজিতা গাছে প্রচণ্ড লাল পিঁপড়ে হয়েছে, তুমি বলো কি স্প্রে করবে আর কি করব। আচ্ছা দেখো, আমি তো 2-3 দিন বলতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে, পুরো আকাশ কালো হয়ে আছে। তাও তোমাকে বলে দিচ্ছি, কারণ যদি গাছটা মরে যায় তখন আমার খুব খারাপ লাগবে। তুমি একটা কাজ করবে, ঘরোয়া উপায় কিছু বলছি, সেই ঘরোয়া উপায় কিছু স্প্রে করে দেখো, মনে হয় কাজে দিতে পারে। হলুদ, ধরো 1 লিটার জল নেবে, 1 লিটার জলে 1 চামচ হলুদ নেবে। হলুদটাকে ভালো করে, মানে রান্নায় যে হলুদ দিই সেই হলুদটা নেবে, সেটাকে ভালো করে গুলবে, গুলে ভালো করে জল দিয়ে গাছটাকে স্নান করে দেবে, মানে হলুদের জলটা দিয়ে ভালো করে গাছটাকে স্নান করে দেবে। 1 নম্বর গেল। 2 নম্বর করতে পারো খাবার সোডা, যে খাবার সোডা আমরা রান্নায় দিই, সেই খাবার সোডা তোমরা ঠিক 1 লিটার জলে 1 চামচ গুলে খাবার সোডার জলটাও তোমরা দিতে পারো। এছাড়া হচ্ছে দারচিনির জল, দারচিনির জলও দেখবে লাল পিঁপড়ে ভীষণ চলে যায়। এই রকম গোলমরিচ দিতে পারো, গোলমরিচ গুঁড়ো করে সেই জলটাকে স্প্রে করতে পারো। এই রকম টুকটাক যেগুলো আছে সেগুলো আমি করি, ঘরোয়া টোটকা এগুলোকে বলছে। এছাড়া তুমি যদি ভাবো যে না খুব কুইক অ্যাকশান, এইটা তোমার 2-3 দিন পর পর দিতে হবে, মানে হলুদের জল যদি দাও তাহলে 2-3 দিন পর পর দিলে, বা খাবার সোডার জল দিলে 2-3 দিন পর পর। আর যদি মনে করো যে আমার তৎক্ষণাৎ অ্যাকশান চাই, মানে আজকে দিলে কালকেই সব পিঁপড়ে মরে যাবে,
তাহলে করতে পারো নিম খোল একটু দিতে পারো, বা নিম অয়েল যেটা হয় না গাছের গোড়া, গাছে যে নিম অয়েল আমরা স্প্রে করি, সেই নিম অয়েল স্প্রে করতে পারো। একটু নিম খোল গাছের গোড়ায় খুঁড়িয়ে দিতে পারো। কেন এখন আমি বারণ করছি, কারণ যেহেতু বর্ষাকাল তো এমনি গাছের গোড়া খুব নরম থাকে, তার উপর খোঁড়াখুড়ি করলে গাছটা নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য বললাম যে এখন ঘরোয়া উপায় করে দেখো, আশা করি তোমার পিঁপড়ে চলে যাবে। তুমি এইটুকু করে দেখো, যদি না যায় তারপর আমায় কমেন্টে বলো, তারপর তোমাকে আমি কিছু কি বলবো, যেগুলো দোকানে যে সারগুলো পাওয়া যায় সেইগুলো বলবো, সেইগুলো তোমরা ইউজ করতে পারো। এখন ঘরোয়া উপায় করে দেখতে পারো, ঠিক আছে? তো গেল এই কটা বললাম। কি বললাম? হলুদের জল, না হলে তোমার হচ্ছে খাবার সোডার জল, না হলে দারচিনির জল, আর না হলে হচ্ছে গোলমরিচের জল। এইরকম অল্টারনেট ডেতে দিয়ে দেখো, আশা করি 7 দিনের মধ্যে তোমার পিঁপড়ে কিন্তু একেবারেই চলে যাবে। আজকে একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? তো প্রথমে ক্যামেরাটা বন্ধ করে ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব কি করব না, তারপর ভাবলাম যে না, তোমরা তো সবাই বন্ধু, একবার শেয়ার করে দেখি না যে কটা মানুষ আমাকে আনসার ঠিকঠাক দিতে পারে কি না। দেখো, আমি না ভূত পেত খুব একটা বিশ্বাস করি না, সত্যি বিশ্বাস করি না। তোমরা কেউ ভূত পেত যদি বিশ্বাস করে থাকো অবশ্যই আমায় কমেন্টে জানিও। তো আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা তোমাদের বলছি। আজকে সকালবেলা হঠাৎ করেই আমাকে একজন বলল যে জানো, আমাদের এখান থেকে মানে হাতে গোনা 5 মিনিটের রাস্তা হচ্ছে পর্ণশ্রী। যারা এই বেহালার এলাকায় থাকো তারা পর্ণশ্রী খুব ভালো করে চিনবে, কারণ পর্ণশ্রী কালী পুজো হয়, কালী পুজোতে বড় করে মেলা হয়। পর্ণশ্রীর খুব নাম আছে, ঠিক আছে? পর্ণশ্রীর কালী পুজোর মেলা। তো পর্ণশ্রীতে একটা পুকুর আছে, সেই পুকুরে প্রত্যেকটা বছর কিন্তু একজন করে মারা যাবেই যাবে সেই পুকুরের জলে ডুবে। তো 2 দিন আগে 2খানা ছেলে তারা ওই পর্ণশ্রীর মাঠে ফুটবল খেলছিল। তো এইবারে যেহেতু বর্ষাকাল, মাঠে কাদা ফাদা তো ভর্তি থাকে, তো ফুটবল খেলে গায়ে হাত পা কাদা ফাদা লেগেছে। তো ওরা কি করেছে, পুকুরে নেমে ওরা গা হাত পা ধুচ্ছিল, কাদাটা ধুচ্ছিল। তো সেই সময় 2টো ছেলেই একসাথে ডুবে গেছে, ঠিক আছে? তো একজন দেখে কোনোরকমভাবে একটা ছেলেকে বাঁচাতে পেরেছে, আর একটা ছেলেকে কিন্তু বাঁচাতে পারেনি। তো সেই লোকটিরা কি বলছে যে আমি যা দেখেছি পুকুরের মধ্যে, আমি আর ওই ছেলেটাকে মানে বাঁচানোর রিস্ক পাইনি। ওই ছেলেটাকে বাঁচাতে গেলে আমি হয়তো মরে যাব। বলছে, জানি না লোকটা কি দেখেছে, বলছে জলের মধ্যে দেখছে যে মনে হচ্ছে ওই ছেলেটাকে কে টেনে নিচ্ছে জলের মধ্যে। আমার তো শুনেই গা কাটা দিচ্ছে। আমি জানি না গো, বিশ্বাস করো, এগুলো সব কি বলবো, উড়ো খবর। একজনের থেকে আরেকজন কানে চলে আসে। তো সেম আমার কানেও এরকম এসেছে। তো এইরকম তো সেই বউটিই বললো যে না গো বৌদি, শুধু আজ বলে না, প্রত্যেক বছর ওই পুকুরে একজন না একজন ঠিক মারা যাবেই যাবে। দেখো, এইগুলো আমি সত্যি খুব একটা বিশ্বাস করি না, কিন্তু আমার মাও বলছিল যে হ্যাঁ রে, এরকম হয়। আমার বাপের বাড়িতেও পাড়াতেও একটা পুকুর আছে, সেই পুকুরটাতেও প্রত্যেকটা বছর মারা যাবেই যাবে ডুবে, আচমকা ডুবে মারা যাবে। বলে নাকি পুকুরে নাকি এমন কিছু শোক থাকে যেগুলো টানে, পুকুরের ধারে নাকি সব শ্রাদ্ধর ক্রিয়াকর্ম হয়, তো আত্মা ফাত্মা নাকি থাকতে পারে। আমি জানি না, বিশ্বাস করো, আমার বলছিল, আমার নিজেরই ভয় করছে। তো এইরকম সত্যি ঘটনা কি হয় আমাকে প্লিজ কমেন্টে জানিও তো, আমার জানতে খুব ইচ্ছা করে। আমি একদমই ভূত পেতে বিশ্বাসী নই, আমি মানুষকে খুব বিশ্বাস করি, মানুষের চোখ কুনজর এটা আমি ভীষণ মানি। কিন্তু আদার্স চোর ডাকাতকেও আমি ভয় পাই, পাগলকে আমি ভীষণ ভয় পাই, এইসব মানুষকে আমি খুব ভয় পাই। বাট আমি ভূত পেত পিশাচ এইসব আমি একদম বিশ্বাসই করি না। তো তোমরা যদি এরকম কিছু ঘটনা জানো, বা সত্যি এরকম হয় যে একটা পুকুর থাকে, যে পুকুরে প্রত্যেকটা বছরে একজনকে না একজনকে ঠিক টেনে নেবেই, বা ডুবে মরবে, এরকম যদি তোমরা ঘটনা জেনে থাকো প্লিজ আমায় কমেন্টে জানিও তো। আমার খুব জানতে ইচ্ছা করছে যে সত্যি কি ঘটনাটা ঘটে, আদৌ ঠিক ঘটনা, তোমাকে কমেন্টে জানিও। হ্যাঁ, আমি বলছি আমার কি ভয় করছে আজকে, বাবা আমি একা, এখন আমি নিচে চলে যাবো, যদিও আমার ভয় লাগে না। এই দেখো কি সুন্দর, ভালো লাগছে না বলো? দাঁড়োটাই তো ব্রাইট লাগছে কেন আমার মুখটা, দাঁড়াও ক্যামেরাটা ঠিক করি। হ্যাঁ, এবার ঠিক আছে, নাহলে পুরো সাদা পাটালি হয়ে গেছিলাম। এত সাদা পাটালি আমি নই। সন্ধে হয়ে গেছে, চলো এবার নিচে যাবো, মেয়েকে কফি করে দেবো, আমরা চা খাবো, তারপর সন্ধে দেবো। আজকে বৃহস্পতিবার, পাঁচালি পরবো। সকালে পাঁচালি পরতে দুপুরে পারিনি, দেরি হয়ে গেছিলো বলে এখন আমি পাঁচালি পরবো। চলো, এখন তো কিছু মেলা হয়নি, সবই মা দুপুরবেলা তুলে নিয়েছে জামা কাপড়। চলো।
না আমি তো বাবা সেই ভগবান, আরে আমি না না আমি দুধ জাল দিচ্ছি, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমি চিন্তা করো না। তুমি দেখো ক্যামেরা চলছে, আমি তোকে বলছি তো তারটা তুমি যে কি পাগল, উফ, বকেই যায় এক কথা বকেই যায় 100 বার। একটু আগেই না আমার হাজব্যান্ড বাড়িতে এসেছিলো, কিছু দরকারি জিনিস বোধহয় ওর ফেলে গেছিলো, তো সেটা আবার নিতে বাড়িতে এসেছিলো, আর কিছু বাজারও দিয়ে গেছে। যাই হোক, এখন আমি সন্ধে দেবো, আমার জামা কাপড় চেঞ্জ করে নিলাম, মুখ হাত পা ভালো করে ধুয়ে নিলাম। তোমরা যেটুকু পূজা পাঠ আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারো সেটা পুরোপুরি কণিকা মাত্র, মানে এত কম সময়ে পুজো আমি করি না, আমার পুজো করতে অনেকটা সময় লাগে। শুধু পুজো না, পুজোর সাথে সন্ধে দিতেও আমার অনেকটা সময় লাগে। আর যেটুকু দরকার আমি শুধু সেইটুকুই ভিডিও করি, বাদ বাকিটা কিন্তু আমি অফ ক্যামেরাই করি। সন্ধেবেলায় আমি কি কি ঈশ্বরের সামনে আমি কি আরতি করি সেটা তোমাদের দেখাই। তো আমি প্রত্যেকটা দিন আমি এত কিছু সত্যি আমি করতে পারি না, তবে বৃহস্পতিবার, শনিবার আর মঙ্গলবার এই 3টে দিন আমি এইগুলো দিয়ে আমি আরতি করার বা সারা ঘরে এইগুলো মানে ধুনো দেওয়ার চেষ্টা করি। কারণ সারাদিনের মধ্যে এই সন্ধেবেলাটা না মানে আমার কাছে খুব পজিটিভ ফিল হয়, আর ভীষণ ভালো লাগে যখন এই সারা ঘরে ধুনোর গন্ধ ছাড়ে না, এটা আলাদা পজিটিভিটি লাগে, আর একটা মনটা না প্রচণ্ড পিস লাগে। জানি না তোমরা আমার সাথে কে কে সহমত, মানে সন্ধ্যের টাইমটুকু আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, আর সন্ধ্যেটা আমি যদি ঠিকঠাকভাবে না দিতে পারি না আমার মনটা প্রচণ্ড খুঁতখুত করে। তো এই তো হচ্ছে আমার সরঞ্জাম, আমি এই জিনিসগুলো দিয়ে, এর মধ্যে কী কী আছে আমি দেখিয়ে দিই। এই তো কর্পূর রয়েছে, ঘিয়ের মোমবাতি রয়েছে, ধুনো রয়েছে, চন্দন ধূপ জ্বালানো কিন্তু ভীষণ ভালো, সেই চন্দন ধূপ আমি জ্বালাই। আর হচ্ছে এই হচ্ছে একটা মানে কি বলবো এটাকে, কোন ওই যে কোন ধূপ যেগুলো হয় না, মানে তোমাদের দেখিয়ে দিই সামনে থেকে, এই যে এরকম, দাঁড়াও এটা না, এই যে এরকম ধূপ, এটা এক একটা না এক এক রকমের গন্ধ, দেখেছো? এইটা একটা আলাদা গন্ধ, আমার অনেকগুলো শেষ হয়ে গেছে, এগুলো ভীষণ সুন্দর, এই একটার গন্ধ আলাদা, এই যে বুঝলে? তো এই হচ্ছে ব্যাপার। গন্ধটা হলো না? মাও বলছে কি সুন্দর গন্ধ। এটার মধ্যেই না আমি একটু ধুনো দিয়ে দেবো, জানো, এটার মধ্যেই আমি একটু ধুনো দিয়ে দেবো। এত ভালো জিনিসটা মঙ্গলদ্বীপ, তোমরা কিনে দেখো, ভীষণ ভালো। মা একটু ক্লোজে দেখাতে পারছো? পুরো পরিষ্কার দেখানো যায়, আমার তো সমস্যা হচ্ছে এটা নিয়ে না। আর তুলসী মঞ্চে বৃহস্পতিবার করে তো আমি একটা ঘিয়ের প্রদীপ দিই। আর এটা হচ্ছে চন্দন, এটাও একটা কোন, হ্যাঁ এটা তো আমার ঘিয়ের। এতক্ষণ এরকম অন্ধকার ছিল মা? দেখা যাচ্ছে না। চলো আগে আমি এটাকে ঠাকুর, তুই দেখো এই কোণের ওপরই আমি কিন্তু মানে কি বলবো, কাপ কোণ যেটাকে বলা হয়, কাপ কোণের ওপর আমি ধুনো দিয়েছি, আর হচ্ছে কর্পূর দিয়েছি। তোমরা পারলে আমাদের লবঙ্গ দিতে পারো, ভীষণ ভালো একটা স্মেল আসবে। আর এটা তো ঘিয়ের মোমবাতি, আর এখানে তো রয়েছে চন্দনের কোণ, ঠিক আছে? এই আমার কি মনে হয় জানো, পুজো বলো, ঈশ্বরের আরাধনা বলো, এটা মানে কি জানো, আমাদের আত্মার সাথে ঈশ্বরের মেলবন্ধন ঘটানো, যেটা আমাদের একান্তে রাখা উচিত, একদম নিরিবিলি সেরকম রাখা উচিত। সব কিছু না এরকম দেখানো সত্যি উচিত না, এটা আমি প্রথমে বুঝতে পারতাম না, বাট আস্তে আস্তে রিয়েলাইজ করছি যে না, সব কিছু দেখানো উচিত না, কিছু কিছু জিনিস গোপন রাখা উচিত, কিছু কিছু জিনিস প্রাইভেট রাখা উচিত। যখন তুমি ঈশ্বরের সাথে কানেক্ট করবে নিজেকে, তখন শুধুমাত্র তুমি আর তোমার ঈশ্বর, কোনো থার্ড পারসন সেখানে একদমই আনা উচিত নয়। আমি কি ঠিক বললাম না ভুল বললাম, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর আমার কথাটা তোমরা ভুলভাবে নিও না, একটু মাথা ঠান্ডা করে দেখো, তোমরা নিজেরাই এর সংজ্ঞা বুঝতে পারবে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ওম ভগবতে বাসুদেবায় নমঃ।
ওং ভগবতে বাসুদেবায় নমঃ। ওং ভগবতে বাসুদেবায় নমঃ। ওং ভগবতে বাসুদেবায় নমঃ। মা লাইটটা জ্বালা তো রান্না করে। সন্ধেবেলায় আমি সব ঘরে বাইরে কিন্তু ধূপধুনো দিই, কিন্তু বেডরুমটা আমি দেখাতে পারলাম না কারণ মেয়ে প্রজেক্ট করছে ল্যাপটপে, তো বসে রয়েছে বলে আর আমি বেডরুমটা তোমাদের দেখাইনি, সেটা আমি অফ ক্যামেরাতেই কিন্তু বেডরুমটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। আর কেমন লাগছে বলো, শুধু কমেন্টে জানিও, কি ভালো লাগে না। আর এই সন্ধেবেলা দেখবে চার দিক দিয়ে শঙ্খ, উলুধ্বনি, ঘণ্টার আওয়াজ, মানে কতটা পবিত্র লাগে না এই সন্ধ্যের টাইমটা বলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করলাম। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু হয়তো লাইক বাটনটা তোমরা প্রেস করতে ভুলে যাও। একটা লাইক মানে কিন্তু কোনো অর্থ উপার্জন নয়, একটা লাইক মানে হচ্ছে মোটিভেট করা, মানে তোমার ভিডিওটা ভালো লাগলো। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে।